দেশের একটা অংশের মানুষ তারা মেতে আছেন ভোট নিয়ে। ভোট মানে এই সরকারের আয়োজনে গণভোট, আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এই দুটি ভোট আগামী 12ই ফেব্রুয়ারি হওয়ার কথা রয়েছে। আমি সবসময় বলছি যে এখনো কথা রয়েছে, কারণ নিশ্চিত নয়, অনিশ্চিত এখনো কিন্তু এই 12ই ফেব্রুয়ারির ভোট। এটি নিয়ে আসলে কি হবে না হবে, আরো সামনের এই কয়দিন অনেক কিছু ঘটার পূর্বাভাস কিন্তু এর মধ্যেই আড়ালে শুরু হয়ে গেছে। আপনারা যারা এই ভোটের তামাশায় কিংবা ভোটের বাতাসে নিজেদেরকে উড়িয়ে দিচ্ছেন, উড়িয়ে নিচ্ছেন, তারা একটু মাথা ঠান্ডা করে দেশের ভেতরে অন্য কি ঘটছে সেদিকে একটু নজর রাখার চেষ্টা করুন। এবং আমাদের গণমাধ্যমগুলো তারাও আসলে জাতিকে এই ভোটে বা ভোটের তামাশায় মাতিয়ে তোলার জন্য কাজ করছে। অন্য যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো প্রত্যেকটি অন্তত পক্ষে বড় বড় মিডিয়া তাদের কিন্তু নজরে আছে, তাদের মগজে আছে, তাদের ইনহাউস ইনফরমেশন গুলো আছে, কিন্তু তারাও সেগুলো প্রকাশ করছেন না বা করতে পারছেন না কিংবা চাচ্ছেন না, কারণ তারা জানেন আসলে কি ঘটতে যাচ্ছে। আমি কয়েকটি একটু নমুনা দিচ্ছি। ধরুন, একদিকে ভোটের আয়োজন চলছে, তোলপাড় চলছে, সবাই মেতে আছে। বিএনপির চেয়ারম্যান নতুন তারেক রহমান তিনি তার মায়ের শোককে চাপা দিয়ে রীতিমতো ছুটে বেড়াচ্ছেন সিলেটে, ঢাকায়, অন্যান্য জায়গায়। আগামীকালকে বোধহয় উত্তরায় প্রোগ্রাম আছে। অন্যদিকে ডক্টর ইউনূসের দল এনসিপি তারাও দৌড়ঝাঁপ করছে। একটু আগেই দেখলাম নাসির উদ্দিন পাটোয়ারির গায়ে ডিম ছোড়া হয়েছে, আবার ইশরাক হোসেন তাকে নিয়ে কি সব বলছেন। এইসব তো ভিন্ন বিষয়। আড়ালে কি, অর্থাৎ ভোটের যে প্রচারণা চলছে, সবাইকে যে ভোটে মাতিয়ে রেখেছে ডক্টর ইউনূস গং, এর আড়ালে তিনি এবং সেনাবাহিনী তারা কিন্তু ভিন্ন কিছু নড়াচড়া দৌড়ঝাঁপ শুরু করেছে। আপনারা এর নমুনা দেখুন। সেনাপ্রধান হঠাৎ করেই তিনি ঢাকার বাইরে 3-4টি গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শনে ছুটে গেছেন এবং সেই জায়গাগুলোতে আলাদা করে বিশেষ কিছু প্রস্তুতির তিনি বার্তা দিয়ে আসছেন। এরপরে আরো তিনি কয়েকটি জায়গাতে যাবেন। যদি আপনারা মনে করে থাকেন যে এটি নির্বাচন ঘিরে বা নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীকে প্রস্তুত করার জন্য তিনি গেছেন, এটি যুক্তিযুক্ত কোনো কথা নয়। এটি আপনারাও বুঝতে পারছেন যে নির্বাচনে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে, এটি আগে থেকেই ঘোষণা করা আছে। তো সেই জায়গায় ক্যান্টনমেন্ট গুলো, বিভিন্ন জায়গার বা সেনা ঘাঁটিগুলো, সেগুলো পরিদর্শনের জন্য একদম হুড়মুড়িয়ে সেনা প্রধানের ছুটে যাওয়া, এটি কিন্তু স্বাভাবিক কোনো ঘটনা নয় মোটেই। অন্যদিকে দেখুন, গম আসছে যুক্তরাষ্ট্র থেকে, সেই শিপমেন্ট, সেই গম গ্রহণ করার জন্য ছুটে গেছেন চট্টগ্রাম বন্দরে মার্কিন নবনিযুক্ত রাষ্ট্রদূত। তো গম আসছে, সেটার জন্য মার্কিন রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দরে ছুটে যাবেন তা গ্রহণ করার জন্য। এবং এটি কতটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখুন যে এই গমের আড়ালে আসলে কি আছে। চট্টগ্রাম বন্দর নিয়ে যা চলছে, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে যাচ্ছে, সেই আলোচনা তো আগে থেকেই আছে। এখন নতুন করে আবার সেটি সামনে চলে আসলো যে রাষ্ট্রদূত কি শুধুই গম দেখতে গেছেন, নাকি আরো কিছু তিনি একটু নিখুঁত ভাবে পরখ করতে সেখানে ছুটে গেছেন। অন্যদিকে এই যে শফিকুল আলম, যাকে যিনি সাবেক সাংবাদিক, আবার যাকে ডাস্টবিন সাংবাদিক বা শফিক বলে ব্যাপক পরিচিত, এবং তিনি মজার ব্যাপার, এর মধ্যে কোন এক চ্যানেলে তার ইন্টারভিউতে দেখলাম তিনি নাকি এটি এনজয় করেন, তিনি এটিকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন।
এবং তিনি বলেছেন যে তিনি আরো কিছু এর চেয়েও খারাপ কিছু করার চেষ্টা করছিলেন বইমেলাতে। আপনারা শুনে দেখবেন কোন চ্যানেলে যেন আছে, ইউটিউব চ্যানেলে একটি, কার সঙ্গে সাক্ষাৎকারে এগুলো বলেছেন তিনি, সেটি অন্য বিষয়। এই শফিকুল আলম একটু আগেই আমি দেখলাম তিনি একটি তথ্য জানিয়েছেন, ওই যে বিডার চেয়ারম্যান যিনি লাফিয়ে পড়েন উপর থেকে, আকাশ থেকে, এবং লাফিয়ে পড়েই তিনি বাংলাদেশে এসে বাণিজ্যের যে বড় একটি শক্তি বিডার, তিনি চেয়ারম্যান হয়েছেন, ডক্টর ইউনূস তাকে চেয়ারম্যান বানিয়ে দিয়েছে। সে আশিক চৌধুরী সহ তিনি বলেছেন, ঘোষণা দিয়েছেন যে ভারতের যে একটি অর্থনৈতিক অঞ্চল করার কথা ছিল, চুক্তি ছিল বাংলাদেশ সরকারের সঙ্গে, সেই অর্থনৈতিক অঞ্চলটি বন্ধ করে দেওয়া হয়েছে। সেইখানে এখন এক ধরনের প্রতিরক্ষা শিল্প পার্ক তারা গড়ে তুলবে, এটিও বাকি। তার মানে ভারতের সঙ্গে খেলা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সেটি তো আছে। এখন ভারতের প্রকল্প যেটি সরকার টু সরকার হয়েছে, সেটি কোনো দলের সঙ্গে নয়। এই ভারতের অর্থনৈতিক অঞ্চল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত যখন এই ইউনূস সরকার নিয়েছে এবং সেইখানে প্রতিরক্ষা শিল্প পার্ক করবে, এটি ভাবুন। এবং এই প্রতিরক্ষা শিল্প পার্ক এটি কাদের মাথা থেকে এসছে এবং কিভাবে এসছে? যে আরো বাংলাদেশের জায়গার অভাব নাই, চরাঞ্চল কিংবা এই যে ইপিজেড গুলোর জন্য অন্যান্য জায়গার অভাব নেই, গিয়ে কোথায় করেছে? ভারতের যে একটি বাণিজ্যিক প্রকল্প, সেই প্রকল্পটি যেটি রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের চুক্তি, সেটি বাতিল করে এখন তারা এই শিল্প পার্ক করবে। এই যে একটি আবহ তৈরি করা, নির্বাচন আসলে একটি তামাশা মাত্র, কিংবা একটি মোড়ক দিয়ে ভেতরের বিষয়গুলোকে আড়াল করে রাখা হয়েছে, তার আরেকটি বড় নমুনা বা একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরে আমি শেষ করছি। সেটি হচ্ছে, একদিকে যেমন বাইরের দেশগুলো এই নির্বাচনকে ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে, আমি আবার বলছি, দেশের মানুষ কিংবা আওয়ামী লীগ তারা কিন্তু প্রশ্নবিদ্ধ শুধু যে করেছেন তা না, সাধারণ মানুষের কাছেও প্রশ্নবিদ্ধ হয়েছে, আবার আন্তর্জাতিক শক্তিগুলোর কাছেও কিন্তু এই নির্বাচন প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন, বিতর্কিত একটি নির্বাচন হিসেবে ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গেছে। কারণ তারা বারবার বলেছে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া কিংবা সবাইকে নিয়ে নির্বাচন ছাড়া এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, যেহেতু একটি বড় দলের বড় অংশ ভোটে নেই, নাগরিকদের বা ভোটারদের বড় একটি অংশ, প্রায় অর্ধেক অংশ ভোটেই নেই, ফলে সেই ভোট কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আমি দেখলাম এই যে গণভোট নিয়ে, এই গণভোটের মাধ্যমে তো সরকার আসলে মূল টার্গেটটি গণভোটটি করে ফেলে, তারা ডক্টর ইউনূস রাষ্ট্রপতির চেয়ারে বসে বাকি সব মাটিতে মিশিয়ে দিবেন, সেই পরিকল্পনাটি আছে। তো এই গণভোট নিয়ে যদিও আমি একটু আগে তার পোস্টে শেয়ার করেছি, ব্র্যাক ইন্টারন্যাশনাল, যেটি জানেন যে ব্র্যাক বেসরকারি উন্নয়ন সংস্থা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ব্যাংক, অর্থাৎ এই সব গুলোর যে মূল অর্গানাইজেশন, ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী প্রধান, তিনি আজকেই একটি পোস্ট করেছেন, আজকে বা গতকালকে একটি পোস্ট করেছেন যে এই গণভোট আসলে কেন বিভ্রান্তিকর, এই গণভোট আসলে কি করতে চায়, গণভোট সম্পর্কে মানুষ কতটা জানে, এর গণভোটের মাধ্যমে নির্বাচন পরবর্তী সময়ে যে আরো নতুন কিছু জটিল পরিস্থিতি সম্ভাবনা আশঙ্কা আছে। তিনি তো ব্র্যাক তো এই সরকারের এক ধরনের পৃষ্ঠপোষক, ডক্টর ইউনূস গ্রুপ বা গং বা ইউনূসের যে কোর গ্রুপ, তাদের পৃষ্ঠপোষক, তাদের শুভার্থী, সহায়ক। সেই ব্র্যাকের নির্বাহী প্রধান মানিয়ে হচ্ছে এক ধরনের ব্র্যাকেরই একটা স্টেটমেন্ট। তো কেন এই নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এসে তিনি এই ধরনের একটি পোস্ট করলেন? আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটি হচ্ছে এই যে
অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে হবে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের যে কথাগুলো আলোচনা আলাপ যেভাবে আছে সেটিকেও চাপা দেওয়ার একটা চেষ্টা চলছে, কিন্তু ভিতরে ভিতরে চাপা থাকছে না। ভিতরে ভিতরে এই সরকারই বাধ্য হয়ে তারা এখন তত্ত্বাবধায়ক সরকারের কিছু প্রস্তুতি প্রক্রিয়া নিয়েও কাজ করছে। এবং গুরুত্বপূর্ণ তথ্যটি হচ্ছে, এই যে সদ্য বিদায়ী প্রধান বিচারপতি, যিনি মাত্র কয়েকদিন আগে বিদায় নিলেন এবং এই সরকারের আমলেই তাকে বসানো হয়েছিল, সেই রেফাত সাহেবকে প্রস্তুত করা হচ্ছে, তাকে নাকি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্বে দেওয়া হবে। এই জন্য ভিতরেও কিছু কাজ চলছে। এটিও আগে থেকে এটির পূর্বাভাস একটা ছিল, এখন সেটি নিয়ে একেবারেই সক্রিয় কিছু কাজ শুরু হয়ে গেছে। আপনারা এটি নিয়ে আমি আরো কিছু তথ্য পেয়ে যাব আশা করি, যখনই পাবো দু একদিনের মধ্যেই তুলে ধরবো, যদিও এর মধ্যেও হয়তোবা পুরো বিষয়টি প্রকাশ পেয়েই যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নজর রাখুন। শুধু এই ভোটের তামাশার বাতাসে উড়ে বেড়ালেই চলবে না, এর আড়ালে কি ঘটছে একটু দেখতে থাকুন। ধন্যবাদ।